আমরা সম্প্রতি দেখলাম যে গতকাল নির্বাচন এবং সংসদ নিয়ে এনসিপির সেমিনার ছিল। সেখানে অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর ইউনূসকে মানে জনগণের সাথে গাদ্দারি করেছে এমন অভিযোগও তোলা হয়েছে। যেই সরকার প্রধান মানে অন্তর্বর্তী সরকার প্রধানের হিসেবে ডক্টর ইউনূসের নাম তো ছাত্ররাই প্রস্তাব করেছে, আমরা যেটা জানি। আজকে তাকেই জনগণের সাথে গাদ্দারি করার অভিযোগে অভিযুক্ত করছে এনসিপি। কেন, কি পরিস্থিতি হয়েছে যে এক বছরের মাথায় যার নাম অন্তর্বর্তী সরকার প্রধান হিসেবে আপনারাই প্রস্তাব করলেন, আজকে বলছেন যে জনগণের সাথে তিনি গাদ্দারি করেছেন? ধন্যবাদ জানাচ্ছি আপনাকে এবং আপনার মাধ্যমে এখন টিভি যে সকল দর্শক শ্রোতা আছে সবাইকে। তো ডক্টর ইউনূসকে আপনি এক্স্যাক্ট যে শব্দবন্ধে আমাকে প্রশ্নটি করেছেন, সেই এক্স্যাক্ট শব্দবন্ধে কেউ বলেছে কিনা আই কান্ট রিমেম্বার, এরকম কোট আছে কিনা, বাট ইয়ার সমালোচনা হয়েছে ওই প্রোগ্রামটিতে ডক্টর ইউনূসের রোল এবং বর্তমানে ইন্টারিম গভর্নমেন্টের রোলের কিছু সমালোচনা পর্যালোচনা হয়েছে। এবং এই সমালোচনা পর্যালোচনাটা আমরা জারি রেখেছিলাম যখন আমরা জাতীয় নাগরিক কমিটি করেছিলাম। তখন থেকেই 2024 সালের 8 সেপ্টেম্বর যখন জাতীয় নাগরিক কমিটি গঠন করা হয়, তখন থেকে আমরা বলেছি অন্তর্বর্তীকালীন সরকারের সাথে জাতীয় নাগরিক কমিটির, পার্টিও না কমিটির সম্পর্কটা হবে জবাবদিহিতা এবং হচ্ছে আপনার তাকে সহযোগিতা অভ্যুত্থানের সরকার হিসাবে, আবার জবাবদিহিতা হচ্ছে সে যাতে কোনোভাবে রং ট্র্যাকে উঠে না যায়। তো সেই জায়গা থেকে আমাদের একটা পর্যালোচনা অবশ্যই অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে আছে। এখন আমরা মনে করি যে অন্তর্বর্তীকালীন সরকারটা যেহেতু এতগুলো মানুষের রক্তের উপর দিয়ে প্রতিষ্ঠিত, গুম খুনের পরে আমরা এই অন্তর্বর্তীকালীন সরকার পেয়েছি, সুতরাং তার একটা স্পেসিফিক কিছু ম্যান্ডেট আছে। সেগুলো হচ্ছে তারা বাংলাদেশে যে পরিস্থিতিতে তারা এখানে এসেছে, বাংলাদেশের মানুষের যে গণ অভিপ্রায় আকাঙ্ক্ষা, সে গণ আকাঙ্ক্ষা এবং গণ অভিপ্রায়কে তারা বাস্তবায়িত হওয়ার জন্য তারা ফ্যাসিলিটেট করবে। তো সেই ফ্যাসিলিটেশনের একটা বড় ধাপ হচ্ছে সংস্কার। সে ফ্যাসিলিটেশন যাতে শুরু হয় সংবিধান দিয়ে, তার জন্য একটা গণতান্ত্রিক পদ্ধতি হচ্ছে গণপরিষদ নির্বাচন। এই গণপরিষদ নির্বাচনের দাবিতে আমরা একেবারে শুরু থেকেই আমরা মাঠে সরব আছি, পলিটিক্যালি আমরা মোবিলাইজ করছি, আমরা পিপলের সাথে কানেক্টেড। আমরা যে গত কিছুদিন আগে আমরা প্রায় 64টি জেলা ঘুরলাম, সেখানেও কিন্তু আমরা নির্বাচনের গণপরিষদ নির্বাচন এবং নতুন সংবিধানের দাবিতে সেখানে গিয়েছি। এখন বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস ফেব্রুয়ারিতে নির্বাচন কেন্দ্রিক যে বয়ান দিয়েছেন, বিশেষত লন্ডন বৈঠকের পরে এসে এখন মনে হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকার, আপনি জুলাই যে সনদ দেখেছেন আপনি, সেটার একটা খসড়া কিন্তু এসেছে, সেখানে কিন্তু এই জুলাই সনদটা কিভাবে বাস্তবায়িত হবে সেটা নিয়ে কোনো স্পেসিফিক কোনো পদ্ধতির কথা কিন্তু আলোচনা নাই। সো তার মানে আপনি যদি ধরেন একটা জুলাই সনদ করে দিলেন, এরা 10-15টা দল মিলে তারা ঐক্যমত্য হইল, কিন্তু সেটার যদি এনফোর্সিয়েবল করার মেকানিজমটা একদম ভ্যালিড অ্যান্ড সলিড না হয়, তাহলে আমরা 90 সালে যেটা আমরা দেখেছিলাম যে তিন দলের রূপরেখা, সেটাই কিন্তু আমরা দেখতে পাবো। তো আমরা তো সেরকম কিছু দেখতে চাই না। আমরা চাই ইট শুড বি সাস্টেইনেবল, ইট শুড বি ভ্যালিড অ্যান্ড সলিড। দ্যাটস ওয়াই আমরা বলছি যেটা গণপরিষদ নির্বাচনের মধ্যে দিয়ে যাওয়ার জন্য। কিন্তু এখন সরকারের গতিবিধি দিয়ে দেখে মনে হচ্ছে যে একটা নির্বাচন দিতে পারলেই বোধহয় বাঁচি। এবং কারো হয়তো উপদেষ্টাদের মধ্যে কারো হয়তো চিন্তাও আছে যে আগামী সরকার হয়তো তারা কিছু একটা বা কোনো একটা জায়গায় যেতে চায়, এ ধরনের কিছু চিন্তাভাবনা তাদের থাকতে পারে। কিন্তু দেখেন, শুধুমাত্র এতক্ষণ তো গণপরিষদ নির্বাচন নিয়ে বললাম, সংসদ নির্বাচনের আয়োজনেও তাদের আসলে ঠিক কী পরিমাণ সক্ষমতা আছে সেটাও একটা প্রশ্নবিদ্ধ। কেন, আপনি যখন দেখেন যে বিভিন্ন টকশোতে, সভা, সেমিনারে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিব সাহেব যখন বলেন যে ধানের শীষ ছাড়া অন্য কোনো মার্কায় ভোট দিলে সুস্থভাবে সে বাসায় ফিরতে পারবে কিনা তা নিয়ে যখন সন্দেহ সংশয় প্রকাশ করেন, কিংবা কুমিল্লা উপজেলার কোনো একজন বিএনপি নেতা যখন বলেন যে তারুণ্যের প্রথম ভোট, আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো, এই স্লোগান পাল্টে বলবো আমার ভোট আমি দেবো, ধানের শীষেই দেবো। এই যখন তৃণমূলের অবস্থা, তখন সংসদ নির্বাচনের ক্ষেত্রে আসলে মাঠটা কি উপযুক্ত কিনা, এই জন্য কি ইসিকে অভিযুক্ত করা যায়? বিএনপি বলতেই পারে। এটা তো আমরা ইসির যে অভিযোগের বিষয় সেটা তো আমরা বহু আগে থেকে বলে আসছি। আমাদের কাছে মনে হয়েছে কিছু জায়গায় ইসি একতরফা কিংবা পক্ষপাতদুষ্ট আচরণ করেছে, সেই সমালোচনা আমাদের আছে। কিন্তু সরকারের জায়গা থেকেও সরকারকে অ্যাডমিনিস্ট্রেশনটাকে সেই জায়গায় থেকে ঢেলে সাজাতে পেরেছে কিনা, সে কি অ্যাডমিনিস্ট্রেশনে ওই যথাযথ সংস্কারগুলো করতে পেরেছে কিনা, সে যদি অ্যাডমিনিস্ট্রেশন সংস্কারগুলো করতে না পারে, বিচারের দৃশ্যমান কোনো অগ্রগতি সে যদি দেখাতে না পারে, তাহলে তো নির্বাচন নিয়ে তারা তো ব্লাফ দেওয়ার তো কোনো দরকার নেই। তাকে তো তার প্রথম যে দায়িত্ব সংস্কার অ্যান্ড বিচার, সেটা আগে নিশ্চিত করতে হবে। এরপরে জনগণের যে অভিপ্রায় জুলাই সনদ, সেটাকে বাস্তবায়নযোগ্য এবং সলিড অ্যান্ড সাস্টেইনেবল ওয়েতে সেটা বাস্তবায়ন করে দেন তাকে নির্বাচনের পথে এগোতে হবে। কিন্তু সরকারের মনে হচ্ছে যে এখন কোনোভাবে কিন্তু কিভাবে বাস্তবায়ন হবে সেটাও তো রাজনৈতিক দলের সাথে আলোচনা করে ঠিক করবে কমিশন, সেটাও তো বলেছে। অবশ্যই, কিন্তু আপনি যদি এমন অবস্থা রাখেন যে এটা যদি ওই 3 জোটের রূপরেখার মতো হয়ে যায়, তাহলে তো এটা দিয়ে আমাদের আলটিমেটলি কোনো লাভ হচ্ছে না। আচ্ছা, বুঝতে পেরেছি।